শুভ সকাল। আমি দেবাশিস দাস মহাপাত্র। আজকে 6th সেমিস্টারের ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে একটা টপিক ল্যান্ডস্লাইড বা ভূমিধস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার ফ্যাক্টরস, ভালনারেবিলিটি, কনসিকুয়েন্স এন্ড ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখন আমরা জেনে নিব যে ল্যান্ডস্লাইড বা ভূমিধসটা কি। এইখানে আমরা যদি দেখি যে বিভিন্ন মাস মুভমেন্টের একটা টাইপ হচ্ছে আমার ল্যান্ডস্লাইড। এই মাস মুভমেন্ট এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধস এগুলোকে যদি আমরা এক লাইনেই সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলবো কি, যে যখন উপরের স্থান থেকে ভূমিভাগ নিচের দিকে ভেঙে নিচের দিকে চলে আসে ঢাল বরাবর, তখন তাকেই কিন্তু আমরা এক কথায় ল্যান্ডস্লাইড বলবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সংজ্ঞা দেওয়া রয়েছে। এখন এই যে ভূমিভাগ ভেঙে পড়ছে, নিচের দিকে চলে আসছে, এটা কার উপর ডিপেন্ড করছে? এখানে একটা সুন্দর ফ্যাক্টর দেওয়া আছে, সেফটি ফ্যাক্টর, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছি, ওই মাস মুভমেন্টের আন্ডারে ছিল। সেফটি ফ্যাক্টর এইটাকে বলা আছে শেয়ার স্ট্রেংথ ডিভাইড বাই শেয়ার স্ট্রেস। তার মানে আমরা দেখছি যে এই জায়গাটার শিলাখণ্ডের প্রকৃতি কেমন, সে কতটা ধরে রাখতে পারছে, এবং ডিভাইড বাই শেয়ার স্ট্রেস মানে তার উপর কতটা চাপ পড়ছে ভেঙে পড়ার জন্য। এই দুটোর যে ইকুয়েশন যখন আমার একের বেশি হয় তখন বুঝবো যে এই অঞ্চল বা এই জায়গা ধসে পড়ার প্রবণতা অনেকাংশে কম, রিস্ক বা ঝুঁকি কম। কিন্তু যদি দেখি যে এই ইকুয়েশনের মানটা একের বেশি এসছে, তখন সে তাকে বলবো যে সেই অঞ্চলটা বা সেই এলাকা ঝুঁকি প্রবণ এলাকায় রয়েছে। নেক্সট যেটা আসবো, যে আমাদের এই টপিকটা বোঝার জন্য আমাদের এই একটা ডিজাইনে আমাদের পড়তে হবে। কজ, টাইপস, ডাইমেনশন, ইম্প্যাক্টস, রিস্ক পারসেপশন, রিস্ক অ্যাসেসমেন্ট, রেসপন্সেস, প্রিপেয়ারনেস, ট্রমা, আফটারম্যাথ, রেসিলিয়েন্স, ভালনারেবিলিটি অ্যানালাইসিস এন্ড ম্যাপিং, মিটিগেশন। এতগুলো জিনিস কিন্তু আমাদের কম কম করে পড়ে রাখতে হবে এই ল্যান্ডস্লাইডের টপিকটা জানার জন্য। এখন প্রথমেই আসি যে ভূমিধস হওয়ার কারণগুলি কি কি। আমি ছাত্রদের বলবো যে আমি বুঝিয়ে দেওয়ার সাথে সাথেই এই যে কালার যুক্ত পয়েন্টগুলো এইগুলো খাতায় তুলে রাখবে যাতে বুঝতে সুবিধা হবে তোমাদের। এক নম্বরে দেখছি জিওলজিক্যাল উইক ম্যাটেরিয়াল। তাহলে আমরা যদি দেখি যে একটা পার্বত্য উপত্যকায় সেখানে জিওলজিক্যাল দিক দিয়ে যে শিলাখণ্ডগুলো দুর্বল, তাহলে কি হবে? তাহলে দুর্বল অংশ মানেই ওটা ভেঙে পড়ার বা ধসে পড়ার প্রবণতাটা বেশি থাকবে। দিস ইজ দ্য ওয়ান মেজর ফ্যাক্টরস অফ ল্যান্ডস্লাইড। সেকেন্ড অপশন যেটা আমরা দেখছি যে ইরোশন, ক্ষয়। তাহলে এখানে দেখছি যে ইরোশন অফ স্লোপ ডিউ টু কাটিং ডাউন অফ ভেজিটেশন, কনস্ট্রাকশন অফ রোডস, বিভিন্ন কারণে দেখতে পাচ্ছি যে মানুষরা কি করছে, ওখানে রাস্তা তৈরি করছে, স্লোপটাকে কেটে ফেলছে, তার ফলে ইরোশন হচ্ছে, ইরোশনের ফলে ধসটা নামছে। ইন্টেন্স রেনফল। আমরা যদি এই ভূমিধসের প্রকৃতিটিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখবো যে বর্ষাকালে কিন্তু ভূমিধস হয় না, বর্ষাকালের ঠিক পরে পরে ভূমিধসটা আমাদের পাহাড়ি অঞ্চলে লক্ষ্য করা যায়। কেন না, কেন হচ্ছে আমাদের এই যে বৃষ্টিপাত হয়ে গেল তার ফলে কিন্তু মৃত্তিকার যে মাটির যে ধরে রাখার ক্ষমতা সেটা একটু আলগা হয়ে যায়, তার ফলে কিন্তু ভূমিধসের প্রবণতাটা বেড়ে যায়। এখানে বলছে হিউম্যান মানে মানুষের কার্যকলাপ, এই ঢালের উপর মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে, সেটা মাইনিং হতে পারে, রিজার্ভার তৈরি হতে পারে, ইরিগেশন হতে পারে, বিভিন্ন ব্লাস্ট হতে পারে, তো বিভিন্ন কার্যকলাপের দ্বারাও কিন্তু ভূমিধস ঘটে থাকে। তারপরে বলছে আর্থকুইক শেকিং। শেকিং মানে হচ্ছে ঝাঁকানো।
তার মানে আমরা যদি দেখি যে ম্যাক্সিমাম পার্বত্য উপত্যকায় কিন্তু আর্থকুইক লক্ষ্য করা যায়, কারণ ওই পার্বত্য অঞ্চলগুলো অভিসারী পাত সীমান্তায় আছে। তার ফলে কিন্তু ওই জায়গাগুলো ঝাঁকুনির ফলে তো সেখানে আমরা শিলাখণ্ডগুলো অনেকাংশে আলগা হয়ে যায়, তার ফলে ভূমিধস লক্ষ্য করা যায়। লাস্ট অপশন যেটা দিয়েছি যে ভলকানিক ইরাপশন, ভূমিকম্প যখন ব্লাস্ট হয় তার ফলে কিন্তু আমার অগ্নুৎপাতের ফলে কিন্তু যখন ব্লাস্ট হয় তখন কিন্তু ভূমিকম্প হতে পারে। তো সেখানে মৃত্তিকা ডেব্রিস ফ্লো হতে পারে, মাড ফ্লো হতে পারে, অথবা সেখানে লহর দেখা দিতে পারে। তো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ল্যান্ডস্লাইডের একটা ভাগ। এখন এখানে কিছু দেওয়া রয়েছে যে মানবিক কারণ কি কি। এই ল্যান্ডস্লাইড কিন্তু মানবিক কারণও কিছু কিছু রয়েছে, যার মধ্যে রয়েছে স্লোপের উপর কার্যকলাপ, তারপরে হচ্ছে ডিফরেস্টেশন, ইরিগেশন, মাইনিং, আর্টিফিশিয়াল ভাইব্রেশন মানে হচ্ছে তোমার ওই পাথর ভাঙা ডিনামাইট দিয়ে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ওই ভূমিধসের প্রবণতাটাকে বাড়িয়ে তুলছে। এটা দেখে নেব যে ল্যান্ডস্লাইডের বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে, যদিও আমাদের সিলেবাসে এটা অতটা পড়তে হবে না, তাও এখানে যদি দেখি যে স্লাইডে ফলস, টপলস, রোটেশনাল এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এই আমরা কিন্তু শুধু ল্যান্ডস্লাইডের মধ্যে শুধু যে পাথর চলে আসছে তা নয়, শুধু পাথর খন্ড যে উপর থেকে নিচের দিকে পড়ছে তাকে ল্যান্ডস্লাইড বলবো তা না। এখানে কিন্তু মনে রাখতে হবে যে পাথর হতে পারে, সেটা আমার মাটির কণা হতে পারে, সেটা কর্দম কণা হতে পারে, বিভিন্ন কিছু। চলে আছি নেক্সট, এইগুলো ছবি দেখতে পারো। এই যে টাপল এই জায়গাটায় ভেঙে পড়ছে, এখানে ডেব্রিস ফ্লো, এই যে মাটির এটা চলে আসছে। ব্লক সাইড দেখো একটা অংশ পুরো একদম সরে চলে এসছে। তো এই সমস্ত এটা দেখো ছাড় ছাড় করে রক ফল এসছে। এইগুলো এক একটা করে উদাহরণ। এই যে অ্যাভালাঞ্চে কিন্তু আমাদের দেখা যায় যে ওই বিভিন্ন মুভিতে আমরা দেখেছি যে স্কিটিং এর সময় বরফের বিশাল চাই ওটা নিচের দিকে চলে আসছে। আর্থ ফ্লো, কর্দম মানে কাদার মতন অংশ, এই যে এইগুলো সব দেখতে পাচ্ছ, এইগুলো ল্যান্ডস্লাইডের বিভিন্ন উদাহরণ। এখন আমরা দেখে নিব যে আমাদের ভারতবর্ষে এই ল্যান্ডস্লাইড কিভাবে বিস্তার লাভ করছে। এবার এখানে আমরা একটা ম্যাপ দেখিয়েছি যে এই যে অংশটা এইখানে শুধু আগে দেখিয়ে দিই, এটা এই যে এই কালারটা কিন্তু হাইলি এফেক্টেড। তার মানে এই কালারটা এই যে ওয়েস্ট বেঙ্গল, আমার অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, এই সমস্ত হিমালয়, এন্টার হিমালয় অঞ্চলটাই কিন্তু আমাদের হাইলি এফেক্টেড আমার ডিউ টু ল্যান্ডস্লাইড। বাদ বাকি এই সমস্ত পশ্চিমঘাট, পটুয়াখালী এই সমস্ত জায়গা কিন্তু মডারেটলি এফেক্টেড, বাদ বাকি কিন্তু ততটা ল্যান্ডস্লাইডের এফেক্টেড নয়। উড়িষ্যাতে মাঝে মাঝে কম করে দেখা যায়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এগুলোতে দেখা যায়। এখানে জায়গাগুলো লেখা আছে। আমরা এখন এক নজরে দেখব যে ভারতবর্ষে এই ল্যান্ডস্লাইডটা কি কি এফেক্ট ফল দিয়েছে। আমরা দেখছি ফি বছর প্রায় প্রত্যেক বছর কিন্তু পাহাড়ি অঞ্চলে আমার ল্যান্ডস্লাইডটা ঘটছে এবং তার ফলে প্রচুর ড্যামেজ হচ্ছে। সেটা হিউম্যান হতে পারে, হিউম্যানের লাইফ হতে পারে, প্রপার্টি ড্যামেজ হতে পারে, বিভিন্ন কিছু। তো নৈনিতাল, গ্যাংটক, শিলিগুড়ি, জম্মু কাশ্মীর, এন্টার হিমালয় অঞ্চল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আসাম, নীলগিরি, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন মানুষজন মারা গেছেন। এবং এই যে দেখো পর পর প্রায় পর পর আমরা দেখতে পাচ্ছি। এই যে 1998 পর্যন্ত রয়েছে, এন্টার হিমালয় অঞ্চলে কিন্তু ল্যান্ডস্লাইডটা
দেখতে পাচ্ছি। এখানে রেল লাইন ছিল, তো এটা ধসে পড়েছে। এখানে দেখো, এখানে এই যে এইগুলো ধসে পড়েছে, এইগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড। এই যে দেখো এখানে রাস্তার উপর চলে এসছে, রাস্তা সারানোর কাজ চলছে। এখানে দেখো এটাও চলে এসছে। এরপরে আসছি রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা এই রিস্ক বা ঝুঁকিটা কোন এলাকায় কেমন সেটা জানবো কিভাবে। সেটা জানার জন্য আমাদের চার ভাবে আমাদের জানতে হবে। একটা হচ্ছে অবজারভেশন করতে হবে সেই এলাকায়, সেই এলাকার ডাটা কালেকশন করতে হবে, সেই এলাকার ডাটা সর্টিং করতে হবে, এবং সেই এলাকার ডাটা অ্যানালাইসিস করতে হবে বা তথ্য বিশ্লেষণ করতে হবে। এরপরে চলে আসছে পসিবল রিস্ক রিডাকশন মেজার্স। মানে হচ্ছে যে আমরা এই যে ঝুঁকি এক একটা অঞ্চলে যেমন ভাবে রয়েছে সেটাকে কিভাবে কমাবো সেটা জানা। দেখো এখানে এই হলুদ অংশগুলো তোমরা দেখতে পারো যে হ্যাজার্ড ম্যাপিং করতে পারি আমরা। যে যে এলাকায় হাই, মডারেট, লো সেইগুলোকে আমরা জোন করে ফেললাম, তাহলে আমরা অলরেডি বুঝতে পারবো যে এই অঞ্চলে ল্যান্ডস্লাইড হওয়ার প্রবণতাটা বেশি। তারপরে আমরা কি দেখব যে এইখানে ন্যাচারাল ভেজিটেশন লাগিয়ে দিব, বা ন্যাচারাল ভেজিটেশন গুলোকে আমরা কাটার চেষ্টা করব না। তাহলে কি হবে, স্লোপ গুলোতে একটা স্টেবল কন্ডিশনে আসতে পারবে। তারপরে আমরা যদি দেখি যে ডিটেল স্টাডি অফ দ্য রিজন, আমাদের সেই ল্যান্ডস্লাইড যুক্ত অঞ্চলগুলোকে কিন্তু ভালোভাবে জানতে হবে, তার চরিত্র জানতে হবে, তার শিলাখণ্ডের চরিত্র, সেখানকার স্লোপের অ্যাঙ্গেল, তার ঢাল কেমন রয়েছে, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। তারপরে বলছে যে যখন রাস্তাঘাটগুলো আমরা তৈরি করছি, বিভিন্ন ড্রেনেজ তৈরি করছি, সেখানে কিন্তু প্রপার কেয়ার করতে হবে যে কিভাবে রাস্তাটা নিলে একটা স্লোপটা স্টেবল কন্ডিশনে থাকবে। তারপরে যদি দেখি যে রিস্ক জোন মেজার করতে হবে, ডিগ্রি অফ স্লোপ মেজার করতে হবে। আমরা এমন কোনো বিল্ডিং তৈরি করব না বা এমন কোনো কনস্ট্রাকশন করব না যেটা কিন্তু এই ভূমিধসের ঝুঁকিকে, প্রবণতাটাকে বাড়িয়ে তোলে। এরপরে আসছি এফেক্টস অফ ল্যান্ডস্লাইড। মানে হচ্ছে আমাদের এই যে ভূমিধস গুলো হচ্ছে এর ফল কি, এর প্রভাব কি। দেখো 1 নম্বরে রয়েছে যে ইকোনমিক ডিক্লাইন, অর্থনৈতিক ক্ষতি। আমরা এখানে লেখার চেষ্টা করেছি, বিভিন্ন সব এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট আমরা একটুই আলোচনা করব যে এই ভূমিধস হলে কিন্তু মানুষের অনেক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। যে সমস্ত এই যে দেখো ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো পড়ে যেতে পারে, আবার ফি বছর পরে এই জায়গাগুলো ঘরগুলো আবার পড়ে যেতে পারে। 2 নম্বরে ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার। তাহলে যখন ধস হচ্ছে তখন বিভিন্ন বিল্ডিং পড়ে যাচ্ছে, বিভিন্ন রোডস, বিভিন্ন বাড়ি ঘর, অফিস আদালত, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম ড্যামেজ হচ্ছে, এইগুলো কোলাপস হয়ে নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে সেগুলো কিন্তু আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হচ্ছে। আবার দেখতে পাচ্ছি লস অফ লাইফ, মানে ভূমিধস যেখানে হচ্ছে মানুষের অসতর্কতার জন্য হতে পারে যে মানুষজন চাপা পড়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ মারা যেতে পারে। এফেক্টস অফ ল্যান্ডস্লাইডের 4 নম্বর পয়েন্ট হচ্ছে এফেক্টস বিউটি অফ ল্যান্ডস্কেপ। দেখো এই জায়গাটা কিন্তু ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য, চোখের সামনে এইটা সুন্দরভাবে ছিল, কিন্তু যখন এটা বসে যাচ্ছে ল্যান্ডস্লাইডের ফলে তখন কিন্তু এর যে একটা ন্যাচারাল বিউটি ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটা দেখো যে ইম্প্যাক্টস রিভার ইকোসিস্টেম, তার মানে এই যে নদীটা এইখানে ছিল, নদীটা এইখানে ছিল, কিন্তু এই জায়গাটায় ধস পড়েছে, ধস হয়ে এইখানে চলে এসছে, তার মানে নদীর চরিত্রটা আবার এদিকে বেঁকে চলে গেছে। তার মানে এই জায়গাটা একটা যে ইকোসিস্টেম ছিল সেইটা কিন্তু আমাদের লস হয়েছে। ভালনারেবিলিটি টু ল্যান্ডস্লাইড, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে ভালনারেবিলিটি কি,
ভালনারেবিলিটির বাংলাটা হচ্ছিল বিপন্নতা। সেখানে উদাহরণ দিয়েছিলাম যে একটা গরিব এবং একটা ধনীর উদাহরণ দিয়েছিলাম। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভালনারেবিলিটি জোনগুলোতে কারা রয়েছে, ভালনারেবিলিটি কারা রয়েছে সেইগুলো কিন্তু এই আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই এরা কিন্তু সার্ভে করে। এরা বিভিন্ন টপোসিট তৈরি করে বিভিন্ন স্কেলে। এরা টপোসিট গুলোতে কি করে চিহ্নিত করে দেয়। দেখো এইখানে লিখেছি যে এই 1:50 আছে। এরা কি করেছে না বিভিন্ন নদী অববাহিকা গুলোকে চিহ্নিত করেছে যে ল্যান্ডস্কেপ সাসেপ্টিবিলিটি ম্যাপস অন স্কেল 1:50,000। তার মানে এলএসআই, এটাকে এলএসআই বলা হয়। তো এই এরপরে দেখেছি দেখো যে এই স্কেলে আমাদের এই সব জায়গাগুলোতে আমাদের ম্যাপ তৈরি করেছে, তারপরে আবার এগুলোতে ম্যাপ তৈরি করেছে। তাহলে ম্যাপ তৈরি করা মানে হচ্ছে যে বিভিন্ন জোন তৈরি করা আছে যে কোন এলাকায় কেমন ভাবে ল্যান্ডস্লাইড হতে পারে। এরপরে রয়েছে মেন মিটিগেশন স্ট্র্যাটেজি, কিভাবে এই ভূমিধসকে আমরা কন্ট্রোল করব। এক নম্বর যেটা সবচেয়ে সুইটেবল মেজার বা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে হ্যাজার্ড ম্যাপিং। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে যদি দেখি, দেখো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, সাপোজ এইটা একটা রিজন। আমরা যদি কি করি যে এই সময় এই জায়গাগুলোকে এইরকম একটা জোন করে দিলাম, তাহলে কি হবে, এই জায়গাটা ধরো হাই, এই জায়গাটা মডারেট, এই জায়গাটা লো। তাহলে এই জায়গার অঞ্চলগুলোকে মানুষ জানতে পেয়ে যাবে যে আমরা কোন জোনে রয়েছি। প্রধান এটা আমাদের করতে হবে। তারপরে বলছে ল্যান্ড ইউজ প্র্যাকটিস। ল্যান্ড ইউজ আর ল্যান্ড কভার দুটো অর্থ আমরা হয়তো জেনে এসেছি বা আমি বলে দিচ্ছি তোমাদের যে ল্যান্ড কভার মানে হচ্ছে যে প্রকৃতি যেভাবে পৃথিবীকে সৃষ্টি করেছিল তখন যে ভূমিভাগের ধরন ছিল, বনভূমি, নদী নালা, পাহাড় পর্বত, সেইটাকে বলা হচ্ছে ল্যান্ড কভার। আর মানুষ যবে থেকে প্রকৃতির উপর কার্যকলাপ করেছে তাকে বলা হচ্ছে ল্যান্ড ইউজ। মানে আগে ফ্যালো ল্যান্ড, পতিত জমি ছিল, সেখান থেকে মানুষ কি করেছে না এগ্রিকালচার ল্যান্ডে কনভার্ট করেছে, সেখানে মানুষ স্কুল কলেজ খুলেছে, রাস্তাঘাট তৈরি করেছে। তাহলে ল্যান্ড ইউজের যে ল্যান্ডের যে ধরন ওটা চেঞ্জ হয়েছে। ল্যান্ড ইউজ বলছে এখানে আমাদের এই যে ল্যান্ডস্লাইড যেখানে হচ্ছে সেখানে কিন্তু ল্যান্ড ইউজের প্র্যাকটিসটাকে মানে ল্যান্ড ইউজটাকে আমাদের জানতে হবে। ল্যান্ড ইউজ অনুযায়ী আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করতে হবে। আমরা যে বলেছে যে অ্যাভয়েড করতে রিস্ক জোনে সেটেলমেন্টটা তৈরি করতে না, রিস্ক জোনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে না, রিস্ক জোনে কনস্ট্রাকশন করতে না। রিটেনিং ওয়াল বলছে যে যদি আমি একটা ছবি আঁকছি, সাপোজ এইটা একটা পাহাড় বা পর্বত, এই জায়গাটায় সাপোজ আমার ধস হওয়ার প্রবণতা রয়েছে, এই জায়গাটায় আমার বাড়িঘর রয়েছে। তাহলে বলছে যে এই জায়গাটি পাহাড়ের এইখানে একটা কংক্রিটের ওয়াল তৈরি করবে। তাহলে কি হবে, এই জায়গা থেকে যখন এইখানে পড়বে তখন এইখানে আটকে থাকবে, মানুষের ক্ষতি হবে না। ইঞ্জিনিয়ার স্ট্রাকচার, এই যে বলছে যখন আমাদের আন্ডারগ্রাউন্ড কাজ হয়, পাইপ লাইনের কাজ হয়, কেবল লাইনের, সেইগুলো বলছে যে খুব যত্ন সহকারে করতে, যাতে পার্বত্য উপত্যকায় ভূমিধসের প্রবণতা না বাড়ে। ইনক্রিজ ভেজিটেশন কভার, যতটা সম্ভব আমরা চেষ্টা করব যে উদ্ভিদের আচ্ছাদনকে বাড়ানো। তারপরে কি হবে, রান অফ কমে যাবে, সয়েল ইরোশন কমে যাবে এবং ভূমিধসের প্রবণতাটা কমে যাবে। ইন্স্যুরেন্স বলছে যে
যে সমস্ত হাই রিস্ক জোনগুলোতে মানুষ বসবাস করে, তো সেই সমস্ত জায়গাতে বলছে যে বিভিন্ন ঘরের বিভিন্ন মানুষের কিন্তু ইন্স্যুরেন্স করে রাখতে হবে। এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি। এটা দেখো, রক ফল প্রোটেকশন। যদি আমরা একটা তারের জাল দিয়ে দিই, যে যেখানে রিস্ক বেশি আছে, প্রবণতা বেশি ভেঙে পড়ার জানতে পাই, তাহলে কিন্তু এই জায়গায় আটকে যাবে। এটা দেখো, মাড ফ্লো বেরিয়ার্স, বাধা। এটা হচ্ছে ডেব্রিস বেসিন। এই যে একটা ছবি এঁকেছিলাম সেই রকম, যদি আমরা এই জায়গাটা একটা বেসিন খুলে দিই এই ঢাল বরাবর, তাহলে এইখানে মানুষ আছে, মানুষজন ঘর বাড়ি আছে, এইখানে কি হবে, এইটা এসে পুরো এইখানে আঘাত লাগতো। এই আমরা যদি এই গর্তটা খুলে দিই, তাহলে এইটা এসে কিন্তু এই জায়গাটা জমা হয়ে যাবে, তাহলে কি হবে, মানুষের ডাইরেক্ট এফেক্ট পড়বে না। এটা একটু দেখে নিব যে এই যে এই সমস্ত অঞ্চলগুলোতে আমাদের ভারতবর্ষে বেশি আমাদের ল্যান্ডস্লাইড বা ভূমিধস হয়। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ। 6 সিস্টার বলা হয়, 6 জন বোন। তো এই জায়গাটায় আমার বেশি দেখা যায়। আশা করি মোটামুটি একটু বোঝা গেছে তোমাদের। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। তোমরা পারলে এই পয়েন্টগুলো লিখে নিবে এবং বাড়িতে পড়াশোনা করবে। ভালো থাকবে সবাই।